হ্যালো বন্ধুরা, রিরা 2.0 এফএমে আপনাদেরকে আরও একবার স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের একটি পরকীয়ার গল্প। পরকীয়া জীবন নাশ করে দেয়, পরকীয়া সংসারকে ধ্বংস করে দেয়, সেই নিয়েই আজকের আমাদের গল্পটি। যারা যারা চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে দেবেন, আর গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। এই গল্পটির মূল পাঠক যারা খান, সহযোগী পাঠক আমি রয়েছি মিজান। আসুন আর দেরি না করে গল্পে যাওয়া যাক। আমার উচ্চ শিক্ষিত ব্যাংকার স্বামী যখন তার সহকর্মীর প্রেমে পড়ল, যতটা না দুঃখ পেলাম তার চেয়ে অনেক বেশি অবাক হলাম। মাঝারি উচ্চতা, শ্যামলা বর্ণের মানুষ, বয়সের সাথে পাল্লা দিয়ে বুড়িটা বেড়ে চলেছে। চোখের নিচে ক্লান্তির ছাপ। দুই ছেলের বাপ, এই মানুষটার প্রেমে কে পড়বে? পাশের বাসার ভাবি ব্যাপারটা আমাকে চমৎকার বুঝিয়ে দিল। দুজনে পার্কে বসে বাদাম খাওয়া, হাতে হাত ধরে রিকশায় ঘুরে বেড়ানোর মতো প্রেমের বয়স সে কাটিয়ে এসেছে 1.5 যুগ আগে। এ বয়সে আর প্রেম হয় না, হয় পরকীয়া। কাউকে ভালো লাগলে তারও আপত্তি নেই, অতঃপর তাকে নিয়ে বিছানায় চলে যাও। এতটুকু শুনে কানে হাত চাপা দিলাম। একজন মেয়ে বিয়ের পর মেহেদির রং না শুকাতেই বিশ্বাস করতে শুরু করে তার স্বামীর ভিতর বাহির তার মতো করে আর কেউ জানে না। আমিও তাই বিশ্বাস করতাম। রাস্তাঘাটে বিভিন্ন পার্টিতে কত মেয়ে ঘুরে বেড়ায়, কখনো দেখিনি সে একেবারের বেশি দুবার কোনো মেয়ের দিকে তাকাচ্ছে। কাজ করার সময় আনুর মা শরীরের কাপড় ঠিক থাকে না, আমার সাহেব মগ্ন হয়ে পেপার পড়ে, কি হচ্ছে তা দেখার প্রয়োজন বোধ করে না। অন্যের কথা বাদ দিলাম, 13 বছর ধরে এক ছাদের নিচে বাস করছি। বিয়ের আগে পাড়ার ছেলেদের কাছ থেকে রূপের স্তবক স্বরূপ অরহ চিঠি পেতাম। স্বামী কোনোদিন বলেনি, বাহ মীরা, তোমাকে তো সুন্দর লাগছে। এই মানুষটা হুট করে রূপ দেখে কারো প্রেমে পড়ে গেল, এই ব্যাপারটা মানতে কষ্ট হয়। ঘটনা জানতে পারি মাসখানেক আগে, তার অফিসের এক কলিগের সাথে রাস্তায় দেখা। ভদ্রলোক কিছুতেই কফি না খাইয়ে ছাড়বেন না। কফিতে ছোট্ট চুমুক দিয়ে ভদ্রলোক বললেন, কেন বলুন তো? কথাটা আপনাকে ঠিক কিভাবে বলবো বুঝতে পারছি না। সংকোচ করবেন না প্লিজ। অফিসে নতুন একটা মেয়ে ক্যাশিয়ার হিসাবে জয়েন করেছে। লম্বা চেহারা। মেয়েটা এদের সাথে বেশি মাখামাখি শুরু করেছে। অফিসের গাড়িতে করে প্রায় দুজনে হাওয়া খেতে যাই। নাম কি মেয়েটার? শুনি। সুমি? হ্যাঁ, প্রায় দেখি সুমি নামের একটা মেয়ে বারবার ওকে কল করছে। সেদিন ভাত বেড়ে দিলাম, 2 গ্লাস মুখে না তুলতেই সুমির ফোন। সে খাওয়া ছেড়ে উঠে গেল। 15 মিনিট বারান্দায় গিয়ে বক বক করার পর সে ফিরলো। জিজ্ঞেস করলাম, কে ফোন করেছিল? খাওয়া ছেড়ে উঠে যেতে হলো? আর বলো না, অফিসে একটা নতুন মেয়ে এসেছে, নাম সুমি। কাজের কাজ কিছুই পারছে না, খালি ফোন করে বিরক্ত করে। আর 1 চামচ ডাল দাও। না, তেমন কিছু নয়। মেয়েটা কতদিন আগে জয়েন করেছে? প্রায় 6 মাস। আমি যে আপনাকে জানালাম, আপনি প্লিজ স্যারকে এই কথাটা শেয়ার করবেন না। নিতান্ত শুভাকাঙ্ক্ষী হিসাবে কথাগুলো জানালাম। মাথা খারাপ? ওকে কিছু জানাবো না, আপনি নিশ্চিন্তে থাকুন। ওর সাথে এমন ঠুনকো ব্যাপারে কথা বলতে কেমন লজ্জা করছিল, যার প্রতিটা লোমকূপের অস্তিত্ব আমার জানা। তাকে মেরা বিশ্বাসে এত সহজে কি ধরেনি। না, তাকে শার্টের ভাঁজে কোনো লম্বা চুল খুঁজতে যায়নি, ফোন কল চেক করেনি। শুধু সেদিন রাতে বুকে না ঘষতে ঘষতে বলেছিলাম, ভালোবাসো? সে হেসে ফেলেছিল, আলতো করে মাথার চুলে হাত বুলিয়ে দিয়ে উত্তর দিয়েছিল, এরা কি বাচ্চামি করছো? আহ, উত্তর দাও। কি মনে হয় ভালোবাসি না? মাথা উঠিয়ে তার 2 চোখে চোখ রেখেছিলাম। চোখের স্বচ্ছ মনিতে প্রশান্তির ছোঁয়া। বিশ্বাসে ফাটল ধরেনি। তার ঠিক কিছুদিন পরে মাঝরাতে ঘুম ভাঙলো ওর ফোনের শব্দে। সব সময় ওর ফোনে ভাইব্রেশন দেওয়া থাকে,
আজ হয়তো ভুলে রিংটোন দিয়েছিল। ঘুম ভেঙে গেল। চুপি চুপি পায়ে উঠে বেলকানিতে গেল। একটু পর জোরালো হাসির আওয়াজ, হাতে পায়ে নিস্তেজ অনুভূতি। কতদিন পর তাকে এইভাবে হাসতে শুনলাম। 1 2 না 1 যুগ পর। রাত জাগার পালা শুরু। সে অপেক্ষায় থাকে কারো ফোন কলে, আমি অপেক্ষায় থাকি তার হাসি শোনার। কথা বলা শেষ হলে সে চুপচাপ বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ে। আমার ঘুম হয় না। রাত জাগা দীর্ঘশ্বাস দীর্ঘ থেকে দীর্ঘতর হয়। তার দৈনিক রুটিন হেরফের হয় না। রোজ ঠিক সময়ে ঘুম থেকে ফ্রেশ হয়ে নাস্তা করছে, আমার সাথে টুকিটাকি প্রয়োজনীয় কথা, বাচ্চাদের স্কুলে ছেড়ে অফিসে চলে যাওয়া, বাড়ি ফিরে বাসি পত্রিকায় নাক ডুবানো, সাথে 1 কাপ আগুন গরম চা। এ তো তার রোজকার রুটিন। সপ্তাহে 2-1 দিন বাড়ি ফিরতে রাত 10টার উপর বাজে। সেদিন ফোন করে জানিয়ে দেয়, খেয়ে ফিরবো, তুমি খেয়ে নিও। তুমি কোথায়? বন্ধুদের সাথে হ্যাং আউটে যাচ্ছি। বাহ, কোনোদিন বলে অনুপের বাসায় তাস খেলেছি। এই সময়টা বন্ধু বা বান্ধবীর সাথে সময় কাটায় তা বুঝতে আমার কষ্ট হয় না। তারপরও চুপ থাকি। কি বলবো তাকে? বলবো না করেও একদিন বড় আপাকে জানালাম। বড় আপা মুখে কুলু বেঁধে রাখার মানুষ নয়। সে ঠিক জানে, জনে জনে প্রচার করে দিল। সেদিন বিকেলে মায়ের ফোন, তুই আজই বাড়ি চলে আয়, হারামজাদাকে জেলের ভাত খাইয়ে ছাড়বো। মা, এসব কি বলছো? তোদের কাবিননামা জানি কত টাকা ছিল? কাবিননামার কথা আসছে কেন? তুই এই দুশ্চরিত্রের বেটার ভাত খাবি? দিবস হোক, কড়াই গন্ডা সব উসুল করে নিব। তোর ছোট মামা বলেছে নারী নির্যাতন কেস করবে। আমার মেয়ের জীবন নষ্ট করা? অপদার্থ জানি কোথাকার। আমার মাথা কেমন ঝিমঝিম করতে লাগলো। ডিভোর্স? তার 2 সন্তান আমার গর্ভে ধারণ করেছি। পৃথিবীর কোন আইনে আমি তা অস্বীকার করব? অনেকদিন পর আয়নায় নিজেকে খুঁটিয়ে দেখছি। তল পেটের কাছটায় মেষ জমেছে, 2 গালে মেছেদার দাগ, চুল ঝরে শিশির প্রশস্ত বেড়েই চলেছে। সংসার সন্তান সামলে নিজের দিকে ঠিক নজর দেওয়ার সময় কই? সত্যি তো, ডিভোর্সের কথা শোনার পর থেকে আমি শুধু সন্তানদের ভবিষ্যতের কথা ভাবছি। ওর কথা ভাবিনি একবারও। দুজনের দূরত্ব বেড়েছে। দায় শুধু ওর একার কেন হবে? আমারও নিশ্চয়ই। আয়নায় নিজেকে দেখে আর সামলাতে পারলাম না। 2 হাতে মুখ ঢেকে নিজেকেই বসে পরাজিত সৈনিক আমি। এত বছর একই ছাদের নিচে বাস করে আমি তাকে জয় করতে পারলাম না। ছোটটা আমার মেঝেতে বসে কাঁদতে দেখে অবাক হলো। গলা জড়িয়ে ধরে জিজ্ঞেস করলো, মা, মা তুমি কাঁদছো কেন? ছোট্ট শরীরটা বুকে চেপে ধরে শান্ত হলাম। আমাকে শক্ত হতে হবে। সোমবারের রাত, মশারি ঠিকঠাক করে তার দিকে তাকালাম। আমার দিকে পিছন ফিরে ঘুমানোর অভিনয় করে বিছানায় নিচে আছে। আর ভাবলাম তার কাঁধ ছুঁয়ে দেখে বলি, শুনছো, সুমি নামের মেয়েটা দেখতে কেমন? তোমার কাছে ছবি আছে নিশ্চয়ই, একবারে দেখতে দিবে? লাইট অফ করে বিছানায় গা রাখলাম। ঘড়ির কাঁটা যখন 1টা ছুঁই ছুঁই, মেয়েটার ফোন। সে কিছুক্ষণ আমার দিকে পর্যবেক্ষণ করে বিছানা থেকে নামলো। অতি কষ্টের মুহূর্তেও তার হাব ভাব থেকে আমার হাসি পেল। ছোট্ট বাচ্চারা যেন স্কুল পালিয়ে মজা পায়, ভাবে এই বুঝি কোনো মহৎ কর্ম করে ফেললাম। তার ভাবভঙ্গিও ঠিক এই রকম। নিষিদ্ধ জিনিসের কৌতূহল মানুষের জন্মগত স্বভাব। এই যে সে মেয়েটার সাথে ঘুরছে ফিরছে, লুকিয়ে ফোনে কথা বলছে, সে পুরোটাই কি প্রেম, নাকি নিরানন্দ জীবনে খানিকটা বৈচিত্র্য খুঁজে পাওয়া? উত্তরটা জানতে হবে। বাচ্চাদের স্কুল বন্ধ, ওদের আর ঘুম ভাঙালাম না। ব্যাগ গুছিয়ে গোসল সেরে নিলাম। ঘর ছেড়ে বেরোবো, সে পত্রিকা থেকে মুখ তুলে চাইলো। কোথায় যাচ্ছ? তা জেনে তোমার লাভ কি? এসব কি ধরনের কথা? আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। আজ থেকে বেলকনিতে দাঁড়িয়ে মশার কামড় খেয়ে ফোনে কথা বলতে হবে না। বিছানায় আরামে কথা বলো। আমি থাকলে তোমার সমস্যা হয়। আসছি আমি, ভালো থেকো।
ওকে আর কিছু বলার সুযোগ না দিয়ে বেরিয়ে এলাম। সিএনজিতে ওঠার আগে শেষবারের মতো তাকালাম। সে বেলকনিতে দাঁড়িয়ে হতভম্বের মতো আমার চলে যাওয়া দেখছি। চাইলে মায়ের বাসায় ওঠা যেত, তা না করে ভাইয়ের বাসায় উঠলাম। ভাবি জব করে, সারাদিন ব্যস্ত থাকি, বাড়তি কৌতূহল কম। আমি কোনো খবর না দিয়ে হুট করে কেন এলাম কিছু জিজ্ঞেস করলো না। মা আপার কাছ থেকে শুনে কিছুটা ঘটনা আন্দাজ করতে পেরেছিল। দুদিন পর খানিকটা ইতস্তত করে ভাইয়া জিজ্ঞেস করলো, হাবিব ভাই কল করেছিল? ফোন বন্ধ করে রেখেছি। ও, দেখো তোমার যা ভালো মনে হয়। আমি নিশ্চুপ। রাতে ঘুম আসে না, ঘুম ভাঙে অনেক বেলা করে। দিনগুলি চুপচাপ কেটে যায়। আমি শুয়ে বসে নিজের সংসারের কথা ভাবি। আনুর মা আছে, ও নিজেও টুকটাক রান্না জানে। বড়টা নিজের হোমওয়ার্ক নিজেই করে, এমনিতে খুব শান্ত, খালি গোসল করতে চায় না। ছোটটা কিছুতেই দুধ খেতে চায় না। দুধ না খাওয়া, গোসল না করার মতো ছোটখাটো ব্যাপারগুলো বাবাদের চোখে পড়ে না। ও ঠিক গুছিয়ে নেবে। 5 দিন চলে গেল। আমি বোকা, ভেবেছিলাম আমার ছাড়া একটা দিনও চলবে না। মাঝরাত, কিছুক্ষণ আগে এক রাত বৃষ্টি হয়ে গেল। আবহাওয়া শীতল, শীত লাগছে, চাদর নেই। গায়ের ওড়নাটা ভালোভাবে জড়িয়ে নিলাম। দরজায় করাঘাত, কাক ভেজা হয়ে সে দাঁড়িয়ে আছে। নীরা, বাড়ি চলো। এত রাতে? বাচ্চাদের কিছু হয়েছে? উফ, তুমি বাড়ি চলো। ওদের একা বাসায় রেখে এসেছো? ওরা মায়ের বাসায়। তুমি যেদিন চলে আসো সেদিন বিকেলেই মা এসে নিয়ে গেছে। বেশ তো, একা বাসায় তোমার আরো সুবিধা হবার কথা। চাইলে শুনতে নিয়ে আসতে পারো। ও আমার মুখ চেপে ধরলো। প্লিজ নীরা, চুপ করো। প্রথমবারের মতো আমাকে ক্ষমা করা যায় না? এই শেষবার হলে করা যায়, তোয়ালে এগিয়ে দিলাম। হ্যাঁ, ক্ষমা করে দেব। এই ভুলটা যদি তোমার শেষ ভুল হয়। বুঝলাম। আমি কথা দিচ্ছি জীবনেও কোনোদিন আর এই ভুলটা করব না। তুমি জানো, মানুষ বাইরে যাই করে না কেন দিন শেষে বাসায় ফেরে, এবং বাসাতেই যে থাকে সেই আসলে সুন্দর। মানুষ না বুঝে বাইরে চলে যায়, বাইরের মেয়েদের মোহে পড়ে যায়। আমি সেটা বুঝতে পেরেছি নীরা। আমি আর কোনোদিন এই ভুলটি করব না। আমার তোমাকেই লাগবে। এ মা, তুমি তো পুরো বুঝে গেছো। এই নাও তোয়ালে, ভালো করে মোছো। আমি ব্যাগ গুছিয়ে আসছি। আমি পা বাড়াতে যাবো, অমনি সে আমার হাতটা চেপে ধরলো। নীরা, ভাত খাওয়াবে? প্রচন্ড ক্ষুধা লেগেছে। তুমি যতদিন বাড়িতে নাও, খাওয়া দাওয়ার চরম অনিয়ম। জানো, তোমার চিন্তায় আজ কয়েকটা দিন আমি না খেয়েই আছি। তাই দেখছি তুমি কতটা রোগা হয়ে গেছো। নিজেকে কি করেছো তুমি? হোটেলে গিয়ে খাবার সময় তোমার কথা মনে হচ্ছিল। কতই না কষ্ট দিয়েছি তোমায়। অনেক কিছু ভেবেছি, খেতে পারি। ভাতের থালা ফেলে রেখে হোটেল থেকে বেরিয়ে চলে এসেছি। গলা দিয়ে খাবার নামে থাকতে না পেরে নীরা তোমার কাছে ছুটে এলাম। প্রশান্তি মেলে তোমার কাছে। মানুষ সারাক্ষণ বাইরের খাবার খায়, কিন্তু জানো কি, ঘরের ডাল ভাতে যতটুকু শান্তি আছে বাইরের বিরিয়ানিতে ততটুকু শান্তি থাকে না। বাইরের বিরিয়ানি খেয়ে পেটের অসুখ করে ঠিক, কিন্তু ঘরের ডাল ভাতে হয় না। তাই বাইরে বিরিয়ানি ছেড়ে আমি ঘরের ডাল ভাত খেতে এসেছি। তুমি আমায় ক্ষমা করেছো, এটাতে আমি অনেক খুশি। আমি অনেক ভাগ্য করে তোমায় পেয়েছি। সত্যি আমি অনেক খারাপ, তোমায় অনেক কষ্ট দিয়েছি। কথা দিলাম আর কোনোদিন দেব না। এখানে কি ভাত খাওয়াবো তোমাকে, নাকি ভেতরে যাবে? চলো ভেতরেই যাই।